ডি ব্লক এলিমেন্ট নিয়ে আমাদের পড়া চলছিল এবং আগের দিনের ক্লাসে তোমরা ট্রানজিশন এলিমেন্টের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে জেনেছো। 10টা কি 11টা ধর্ম সম্পর্কে তোমাদের বলেছিলাম আগের ক্লাসে। আজকে আরও দুটো প্রপার্টি সম্পর্কে বললে সন্ধিগত মৌলের যে বিভিন্ন ধর্মাবলী সেই সংক্রান্ত তোমাদের আইডিয়াটা কমপ্লিট হবে। তো আজকে দুটো প্রপার্টি নিয়ে আলোচনা করব, দুটোই খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল আর একটা হচ্ছে অক্সিডেশন স্টেট। তো প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে আয়নীভবন বিভব। কোনো মৌলের আয়নীভবন বিভব কাকে বলে? কোনো মৌলের গ্যাসীয় অবস্থায় যদি তার সবচেয়ে বাড়ির কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করে নিয়ে মৌলটাকে ক্যাটায়নে পরিণত করতে হয়, তাহলে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেই সর্ববহিঃস্থ ইলেকট্রনটাকে বার করে নিতে, সেই পরিমাণ শক্তিকেই আমরা বলছি সেই মৌলের আয়নীভবন বিভব। সন্ধিগত মৌলের ক্ষেত্রে পর্যায় বরাবর যত বাঁদিক থেকে ডান দিকে যাওয়া যায় দেখা যায় যে সাধারণত আয়নাইজেশন এনার্জির মান বৃদ্ধি পায়। এখানে তোমাদের গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে যে কিভাবে আয়নাইজেশন এনার্জিটা চেঞ্জ হচ্ছে বাঁদিক থেকে ডান দিকে পর্যায় বরাবর। তিনটে কার্ভ তোমরা খেয়াল করো। একদম নিচের যে ডটেড লাইন সেটা হচ্ছে 3D সারির জন্য, ঠিক তার ওপরেই হাইফেন দিয়ে যে কার্ভটা রয়েছে সেটা হচ্ছে 4D এলিমেন্টের জন্য, আর একদম ওপরে যে বোল্ড কার্ভ সেটা হচ্ছে 5D সারির জন্য। তো জেনারেলি সন্ধিগত মৌলের ক্ষেত্রে যেটা হয়, যত আমরা বাদিক থেকে ডান দিকে যাই আয়নাইজেশন এনার্জির মান বৃদ্ধি পায়। যেরকম একদম নিচের যে কার্ভ টাইটেনিয়ামকে দিয়ে শুরু হয়েছে, টাইটেনিয়াম থেকে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়াম, যত আমরা বাদিক থেকে ডান দিকে যাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির ফলে নিউক্লিয় আধান বাড়ে এবং ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বলও বাড়ে বহিস্থ ইলেকট্রনের ওপর। তো নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি বৃদ্ধি পায় তাহলে বহিস্থ ইলেকট্রনকে বার করে নিতে আমাদের বেশি এনার্জি লাগে, সেই কারণে আয়নাইজেশন এনার্জিটা বৃদ্ধি পায় যত বাদিক থেকে ডান দিকে যাওয়া যায়। কিন্তু এখানে কার্ভের ক্ষেত্রে দেখো বৃদ্ধিটা কিন্তু সব জায়গায় সমান নয়। এর কারণ হচ্ছে ডি ইলেকট্রন বাড়ছে যত আমরা বাদিক থেকে ডান দিকে যাচ্ছি। ডি ইলেকট্রন বাড়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনিং এফেক্টও কিন্তু বাড়ছে। কাজেই নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল যতটা বাড়ার কথা স্ক্রিনিংয়ের জন্য কিন্তু ততটা বাড়ছে না, ফলে খুব একটা পরিবর্তন ঘটছে না, যার জন্য আয়নাইজেশন এনার্জির মানও কিন্তু যত আমরা বাদিক থেকে ডান দিকে এগোচ্ছি সেই এনার্জিগুলোর মান কাছাকাছি হচ্ছে, বৃদ্ধিটা সেভাবে হচ্ছে না। যতটা বাড়ার কথা ছিল স্ক্রিনিংয়ের জন্য ততটা বাড়ছে না, ফলে আয়নাইজেশন এনার্জির মানগুলোও কাছাকাছি থাকছে এবং কার্ভের ক্ষেত্রেও সেটা তোমরা খেয়াল করতে পারবে। 3D সারির ক্ষেত্রে বলি, ম্যাঙ্গানিজকে যদি খেয়াল করো, ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন দেখবে 3D5 4s2, যেটা কিনা হাফ ফিল্ড কন্ডিশনে রয়েছে। এখন হাফ ফিল্ড হওয়ার জন্য ম্যাঙ্গানিজ বেশি স্থায়ী এবং এরকম অবস্থায় যদি তার সর্ববহিস্থ ইলেকট্রনকে বার করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু অনেকটা বেশি শক্তির প্রয়োজন হয়। সেই কারণে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে খেয়াল করে দেখো ক্রোমিয়ামের তুলনায় ম্যাঙ্গানিজে কিন্তু আয়নাইজেশন এনার্জি অনেকটা বৃদ্ধি পেয়েছে, যেহেতু ম্যাঙ্গানিজ হাফ ফিল্ড কন্ডিশনে বেশি স্টেবল অবস্থায় থাকে। 5D সারির যদি বোল্ড কার্ভটা খেয়াল করো একদম ওপরে, 5D সারির মৌলের ক্ষেত্রে যেটা হয় আয়নাইজেশন বিভবের মান 3D বা 4D সারির তুলনায় বেশি হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে খেয়াল করে দেখবে 5D এলিমেন্টের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেখানে কিন্তু 4f অরবিটাল ঢুকছে এবং 4f ইলেকট্রন যারা রয়েছে তাদের স্ক্রিনিং এফেক্ট কিন্তু খুব দুর্বল হয় এবং এই দুর্বল আবরণী ক্ষমতার জন্যই নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং সে কারণে 5D এলিমেন্টের সর্ববহিস্থ ইলেকট্রনকে বার করে নিতে বেশি শক্তির প্রয়োজন হয়, যার জন্য 5Dর আয়নাইজেশন বিভবের মান অনেকটাই বেশি।
এবারে একটা জিনিস খেয়াল করে দেখো কার্ভের দিকে, যে 3Dর থেকে 4D সারিতে আয়নাইজেশন এনার্জি যতটা বাড়ছে, 4D থেকে 5Dতে কিন্তু এই বৃদ্ধি অনেকটাই বেশি। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। এই ল্যান্থানাইট সংকোচন টার্মটা মনে রেখে দাও, এটা নিয়ে আমরা আবার পরে আলোচনা করব যখন এ ব্লক মৌল নিয়ে পড়ব। তো এই ল্যান্থানাইট সংকোচনের দরুন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 4D আর 5D সারির মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয় ল্যান্থানাইট সংকোচনের জন্য। এর ফলে যেটা হয়, পরমাণু ক্রমাঙ্ক 4Dর তুলনায় 5Dতে 32 এককের তফাৎ থাকে, মানে 4Dর থেকে 5Dতে 32 পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি হয়, কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কথা, সেই তুলনায় কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটা সমান থেকে যায় ল্যান্থানাইট সংকোচনের জন্য, যার ফলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে না, কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাচ্ছে পরমাণু ক্রমাঙ্কের বৃদ্ধির জন্য। সেই কারণে সর্ববহিস্থ ইলেকট্রনকে অপসারণ করতে 5D সারির জন্য কিন্তু অনেক বেশি শক্তির দরকার হয়, এবং সেই কারণেই 4Dর তুলনায় 5D সারির বৃদ্ধির পরিমাণটা অনেক বেশি আয়নাইজেশন এনার্জির। এবং এই কারণে এই ল্যান্থানাইট সংকোচনের দরুন যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে না এবং নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে বলে, সেই কারণে 5D সারির সন্ধিগত মৌলরা বেশিরভাগই নিষ্ক্রিয় প্রকৃতির হয়, কারণ তাদের জন্য ইলেকট্রন ত্যাগ করাটা অনেক বেশি টাফ, আয়নাইজেশন এনার্জিটা অনেক বেশি, সে কারণে এই মৌলরা নিষ্ক্রিয় প্রকৃতির হয়। নেক্সট প্রপার্টি নিয়ে বলবো, সেটা হচ্ছে জারণ স্তর। কয়েকটা সন্ধিগত মৌল ছাড়া বাকি সন্ধিগত মৌল পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এর কারণ হচ্ছে, যদি ইলেকট্রনিক কনফিগারেশনগুলো তোমরা খেয়াল করো, এখানে NS ইলেকট্রন থাকে আর N-D ইলেকট্রন থাকে। এই দুই প্রকার ইলেকট্রন বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করে, যার জন্য পরিবর্তনশীল যোজ্যতা আমরা পাই। কখনো শুধু NS ইলেকট্রন পার্টিসিপেট করে, কখনো N-1D ইলেকট্রনগুলোও পার্টিসিপেট করে। যেরকম ইলেকট্রনিক কনফিগারেশন যদি হয়, আয়রনের ক্ষেত্রে বলি 3d6 4s2, যদি শুধুমাত্র 4s এর ইলেকট্রন পার্টিসিপেট করে বন্ধন তৈরিতে, তাহলে একরকম আমরা জারণ স্তর পাবো। যদি ডি অরবিটালের কিছু ইলেকট্রনও পার্টিসিপেট করে এস এর সঙ্গে সঙ্গে, তাহলে আমরা আর এক রকম জারণ স্তর পাবো। যখন শুধু NS ইলেকট্রন অংশগ্রহণ করে, তখন মৌলরা নিম্ন জারণ স্তর প্রদর্শন করে। আর যদি এস আর ডি উভয় ইলেকট্রনই পার্টিসিপেট করে, তখন আমরা পেয়ে যাই উচ্চ জারণ স্তর। যেরকম এফির ক্ষেত্রে পাচ্ছি, দেখো ইলেকট্রনিক কনফিগারেশন বললাম 3d6 4s2, যদি শুধু 4s2 ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন অংশগ্রহণ করে, তাহলে আমরা Fe2+ পাচ্ছি আয়ন। দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে Fe2+ তৈরি হচ্ছে, তাহলে অক্সিডেশন স্টেট আমরা পাচ্ছি +2। আর যদি এস এর সঙ্গে ডি ইলেকট্রনও পার্টিসিপেট করে, মানে 4s2 আর ডি অরবিটাল থেকে ধরো একটা ইলেকট্রন পার্টিসিপেট করলো, তাহলে টোটাল 3টে ইলেকট্রন বন্ধন গঠনে পার্টিসিপেট করছে, তখন আমরা অক্সিডেশন স্টেট পেয়ে যাচ্ছি +3। 3টে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে Fe3+ আয়ন তৈরি হচ্ছে, আমরা পাচ্ছি +3। সেরকমভাবে যদি ডি থেকে আরও একটা ইলেকট্রন পার্টিসিপেট করে, আমরা পেয়ে যাচ্ছি +4 স্টেট। এইভাবে +6 স্টেট অবধি আমরা পাচ্ছি। যদিও এতগুলো জারণ স্তরের মধ্যে এফির ক্ষেত্রে +2 আর +3টাই হচ্ছে স্থায়ী জারণ স্তর, +4 আর +6 অস্থায়ী। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা Fe2+, Fe3+ এই দুটো আয়নই পেয়ে থাকি।
এবং যেগুলো স্থায়ী জারণ স্তর সেগুলো দেখো বোল্ডে লেখা রয়েছে, যেগুলো অস্থায়ী সেগুলো বোল্ডে লেখা নেই। সন্ধিগত মৌলের জারণ স্তর নির্ভর করে তার সঙ্গে কোন অ্যানায়ন যুক্ত হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতার ওপর। অ্যানায়নটা যদি বেশি তড়িৎ ঋণাত্মক হয় তাহলে ক্যাটায়ন থেকে বেশি সংখ্যক ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে, এবং তার মানেই হচ্ছে বেশি সংখ্যক ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তার মানে আমরা হায়ার চার্জড ক্যাটায়ন পাচ্ছি, মানে অক্সিডেশন স্টেট আমাদের হাই হচ্ছে, উচ্চ জারণ স্তর পাবো। আর অ্যানায়ন যদি কম তড়িৎ ঋণাত্মক হয় তাহলে ইলেকট্রনকে আকর্ষণ কম করবে, সেক্ষেত্রে ক্যাটায়ন বেশি ইলেকট্রন ছাড়বে না, যার ফলে আমরা নিম্ন জারণ স্তর পাবো। সন্ধিগত সারির যারা শেষের দিকে থাকে তাদের ক্ষেত্রে খুব কম সংখ্যক জারণ স্তর পরিলক্ষিত হয়। যেরকম এই চার্টে দেখো স্ক্যানাডিয়াম থেকে শুরু হয়েছে, জিঙ্কে শেষ হয়েছে, এটা আমরা 3D সারি মানে ফার্স্ট ট্রানজিশন সিরিজ যেটা রয়েছে তাদের অক্সিডেশন স্টেট এই চার্টে রয়েছে। তো সন্ধিগত সারির যারা শেষের দিকে থাকে মানে দুই পাশে একদিকে রয়েছে স্ক্যানাডিয়াম একদিকে রয়েছে জিঙ্ক, দুজনের ক্ষেত্রেই দেখো কম সংখ্যক জারণ স্তর আমরা পাচ্ছি। জিঙ্কেরও একটাই স্টেট দেখাচ্ছে +2, আর স্ক্যানাডিয়ামেরও ক্ষেত্রেও একটাই স্টেট রয়েছে +3। এর কারণ হচ্ছে স্ক্যানাডিয়ামে তো একটাই ডি ইলেকট্রন থাকে, সুতরাং এর আর হায়ার স্টেট থাকার কথা নয়, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে কিন্তু ডি ইলেকট্রন অনেকগুলো থাকে, কিন্তু অযুগ্ম ডি ইলেকট্রনের সংখ্যা কিন্তু কম থাকে। যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব ডি ইলেকট্রন বাড়ে ঠিকই, কিন্তু অযুগ্ম ডি ইলেকট্রন কম হয়ে যায়, যার জন্য ইলেকট্রন ত্যাগ করার সময় ডি ইলেকট্রন পার্টিসিপেট কতগুলো করবে সেই সংখ্যাটা ক্রমশ কমে আসতে থাকে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব। সেই কারণে যারা শেষের দিকে থাকে তাদের ক্ষেত্রে কম সংখ্যক জারণ স্তর আমরা লক্ষ্য করি। সন্ধিগত মৌলের ক্ষেত্রে শ্রেণী বরাবর যদি ওপর থেকে নিচে আসা হয় তাহলে যেটা হয় যে উচ্চতর জারণ স্তরের স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায় যত আমরা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামব। তাহলে এই দুটো হয়ে গেল দুটো প্রপার্টি, একটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি আর একটা হচ্ছে অক্সিডেশন স্টেট। তো তোমাদের সন্ধিগত মৌলের যাবতীয় যা ধর্ম সেই সংক্রান্ত আলোচনা কমপ্লিট হলো। নেক্সট আমরা কিছু ডি ব্লক মৌলের গুরুত্বপূর্ণ কিছু যৌগ সম্পর্কে জানব। দুটো যৌগ সম্পর্কে আলোচনা হবে, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ফার্স্টে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে পড়ব। পটাশিয়াম ডাইক্রোমেটের রং হয় অরেঞ্জ। এর প্রস্তুতি, ধর্ম আর ব্যবহার সম্পর্কে জানব। পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রাকচার দেখে নাও। সংকেত তোমরা জানো K2Cr2O7, দুটো K+ আয়ন থাকে আর Cr2O7 2- আয়ন থাকে। দুটো ক্রোমিয়াম রয়েছে, দুটো ক্রোমিয়াম একটা অক্সিজেন দ্বারা ব্রিজিং লিগ্যান্ড ফর্মেশনের মাধ্যমে যুক্ত আছে, আর নিচের দিকে দুটো অক্সিজেনের মাথায় দেখো মাইনাস রয়েছে, যার ফলে Cr2O7 2- কন্ডিশনে থাকে। আর দুটো ক্রোমিয়ামের মাঝে যে অক্সিজেনটা রয়েছে যেটা ব্রিজিং লিগ্যান্ড হিসেবে রয়েছে সেই অক্সিজেনের যে মাঝের অ্যাঙ্গেলটা সেটার মান হয় 126 ডিগ্রি। পটাশিয়াম ডাইক্রোমেট কিভাবে প্রস্তুত করা হয়? যে আকরিকটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে ক্রোমাইট, সংকেত FeCr2O4 বা Cr2O3FeO। তিনটে ধাপে পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি করা হয়। প্রথম ধাপে কি করা হয় দেখো, বাদামি বর্ণের ক্রোমাইট আকরিককে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে NaOH অথবা Na2CO3 সহ বিগলিত করে হলুদ বর্ণের সোডিয়াম ক্রোমেট উৎপন্ন করা হয়। তার ইকুয়েশন রয়েছে, ইকুয়েশন পড়তে হবে। সেকেন্ড ধাপে যে হলুদ সোডিয়াম ক্রোমেটটা উৎপন্ন হলো তাকে ফিল্টার করে তার সঙ্গে গাঢ় H2SO4 যোগ করা হয়, করলে অরেঞ্জ রঙের সোডিয়াম ডাইক্রোমেট উৎপন্ন হয়।
যেটা দেখতে পাচ্ছ ইকুয়েশনে Na2Cr2O7 সোডিয়াম ডাইক্রোমেট অরেঞ্জ রঙের উৎপন্ন হচ্ছে। এবং এই দ্রবণকে যদি আমরা ঠান্ডা করি তাহলে Na2SO4 10H2O কেলাসিত হয়ে পৃথক হয়। থার্ড যে ধাপ, সেখানে এই যে সোডিয়াম ডাইক্রোমেটটা উৎপন্ন হচ্ছে তার উত্তপ্ত গাঢ় দ্রবণে সম আয়তন পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করে যদি নাড়া হয় তাহলে অরেঞ্জ রঙের যে পটাশিয়াম ডাইক্রোমেট সেটার কেলাস আমরা পাই। Na2Cr2O7 প্লাস 2KCl থেকে আমরা পেয়ে যাচ্ছি কমলা রঙের K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস NaCl। যে পটাশিয়াম ডাইক্রোমেটটা উৎপন্ন হয় সেটা গরম জলে কম দ্রাব্য বলে এর কেলাসকে পরিস্রাবণ পদ্ধতিতে আমরা পৃথক করে সংগ্রহ করি। তো এই হয়ে গেল পটাশিয়াম ডাইক্রোমেট প্রস্তুতি। নেক্সট এর কিছু প্রপার্টি সম্পর্কে আমাদের পড়তে হবে। প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে তাপের প্রভাব। অরেঞ্জ রঙের পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে হলুদ রঙের পটাশিয়াম ক্রোমেট এবং সবুজ রঙের ক্রোমিক অক্সাইড উৎপন্ন হয়। ইকুয়েশন তোমাদের দেওয়া রয়েছে। হলুদ রঙের উৎপন্ন হচ্ছে পটাশিয়াম ক্রোমেট K2CrO4 আর সবুজ রঙের উৎপন্ন হচ্ছে ক্রোমিক অক্সাইড Cr2O3। নেক্সট হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে যদি ক্ষার যোগ করা হয়, এখানে যেরকম পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে, তাহলে উৎপন্ন হবে হলুদ রঙের পটাশিয়াম ক্রোমেট K2CrO4। নেক্সট হচ্ছে জারণ ধর্ম। কি কি জারণ প্রপার্টি রয়েছে দেখো। আম্লিক মাধ্যমে যদি পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া হয় তাহলে সেটা বিজারিত হয়ে ক্রোমিক সালফেট গঠন করে Cr2SO4 এর হোল 3। বিভিন্ন আম্লিক দ্রবণে কিভাবে জারিত হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। প্রথমটা রয়েছে মোর লবণ দ্রবণে। মোর লবণের ক্ষেত্রে মোর লবণের যে আম্লিক দ্রবণ তার মধ্যে যদি পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাড করা হয় তাহলে যে ফেরাস লবণ, যেটা ফেরাস কন্ডিশনে আছে, সেটা ফেরিকে পরিণত হয় এবং পটাশিয়াম ডাইক্রোমেট নিজে বিজারিত হয়ে সবুজ রঙের ক্রোমিক সালফেট গঠন করে। সমীকরণে দেখতে পাচ্ছ যে Cr2SO4 হোল 3 যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সবুজ, নাম হচ্ছে ক্রোমিক সালফেট। আর এফির ক্ষেত্রে যদি লক্ষ্য করো ছিল FeSO4 যেটা উৎপন্ন হয়েছে Fe2SO4 এর হোল 3, ছিল ফেরাস হয়ে গেছে ফেরিক। অক্সালিক অ্যাসিডের আম্লিক দ্রবণে যদি পটাশিয়াম ডাইক্রোমেট আমরা যোগ করি তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট অক্সালিক অ্যাসিডকে CO2-তে জারিত করে এবং নিজে বিজারিত হয়ে সবুজ রঙের ক্রোমিক সালফেটে পরিণত হয়। পটাশিয়াম আয়োডাইড এর আম্লিক দ্রবণে যদি K2Cr2O7 যোগ করা হয় তাহলে পটাশিয়াম আয়োডাইড আয়োডিনে পরিণত হয় এবং যার ফলে দ্রবণের যে বর্ণ সেটা বাদামি হয়ে যায়। আর বিনিময়ে পটাশিয়াম ডাইক্রোমেট নিজে বিজারিত হয়ে সবুজ রঙের ক্রোমিক সালফেট গঠন করে। যেরকম ইকুয়েশনে দেখতে পাচ্ছ Cr2SO4 হোল 3 ক্রোমিক সালফেট, রং হয় সবুজ আর উৎপন্ন হচ্ছে আয়োডিন, যার ফলে দ্রবণটা বাদামি হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। এই টেস্টে পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় H2SO4 এবং কোনো যদি ক্লোরাইড লবণ থাকে, যেরকম হচ্ছে এখানে নিয়েছি সোডিয়াম ক্লোরাইড, এই মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কমলাভ লাল বর্ণের ক্রোমিল ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। ইকুয়েশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে CrO2Cl2 এটার নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, রং হচ্ছে লাল, এই গ্যাসটা উৎপন্ন হচ্ছে। এই পরীক্ষাটার মাধ্যমে অনেক সময় পটাশিয়াম ডাইক্রোমেট এবং ক্লোরাইড মূলককে চিহ্নিত করা হয়। পটাশিয়াম ডাইক্রোমেটের মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট যে উপস্থিত আছে সেটা এই পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। নেক্সট যে ধর্ম সেটা হচ্ছে H2O2 এর সঙ্গে কী রকম বিক্রিয়া করে।
আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে যদি হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করা হয় তাহলে গাঢ় নীল রঙের পারক্রোমিক অ্যাসিড উৎপন্ন হয়, CrO5। CrO5 এর গঠন দেখে নাও, নিচে দেখানো হয়েছে। এবং CrO5 এর গঠন যেহেতু প্রজাপতির মতন, যেহেতু এখানে দুটো পারক্সি গ্রুপ বর্তমান আছে। ধর্ম হয়ে গেল। এরপরে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের ব্যবহার। বিভিন্নভাবে ব্যবহার করা হয়, যেরকম পরীক্ষাগারে পরিমাণগত বিশ্লেষণের ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ ব্যবহার করা হয়। চর্মশিল্পে চামড়ায় ক্রোম ট্যানিং করতে পটাশিয়াম ডাইক্রোমেট লাগে। 3 নম্বর বলছে বিভিন্ন ক্রোম যৌগ প্রস্তুত করতে পটাশিয়াম ডাইক্রোমেট লাগে, যেরকম লেডের সঙ্গে যখন ক্রোমেট থাকে হলুদ ক্রোম, লেডের সঙ্গে যদি হলুদ ক্রোমের সঙ্গে যদি আবার লেড অক্সাইড থাকে তাহলে সেটার রং হয়ে যাচ্ছে রেড। সেরকম অ্যালামের সঙ্গে যদি ক্রোমেট থাকে, ক্রোমিক সালফেট থাকে, তাহলে সেটা আমরা পেয়ে যাচ্ছি ক্রোম অ্যালাম। 4 নম্বর বলছে তীব্র জারক হিসেবে জৈব রসায়নে পটাশিয়াম ডাইক্রোমেটের ব্যবহার রয়েছে। 5 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট এবং এটা অনেকে দেখেও থাকবে, যে কেউ যদি অ্যালকোহলিক কন্ডিশনে গাড়ি ড্রাইভ করে তো তাকে যখন ট্রাফিক পুলিশ ধরে সেটা টেস্টিং কিভাবে হয়, সেই টেস্টিংয়ে কিন্তু এই পটাশিয়াম ডাইক্রোমেট লাগে এবং সেটাকে বলা হয় ব্রিথ অ্যানালাইজার, শ্বাস বিশ্লেষক। সেখানে পটাশিয়াম ডাইক্রোমেট লাগে। ট্রাফিক পুলিশ সেই ড্রাইভারকে বলে ফু দিতে, পটাশিয়াম ডাইক্রোমেটের যে আম্লিক দ্রবণ সেখানে ফু দিতে বলে, এবং ফুয়ের মাধ্যমে যে এয়ারটা পাস হয় সেটাও কিন্তু অ্যালকোহলিক হয়, যার ফলে ওই অ্যালকোহলিক এয়ার এবং পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ায় পটাশিয়াম ডাইক্রোমেটের যে অরেঞ্জ কালার সেটা গ্রিন হয়ে যায়। তোমরা ইকুয়েশনে দেখতে পাচ্ছ যে ক্রোমিক সালফেট উৎপন্ন হচ্ছে, সেই ক্রোমিক সালফেটের রং হয় গ্রিন। তাহলে অরেঞ্জটা যখনই গ্রিন হয়ে যাবে সেটাই আইডেন্টিফাই করে যে সেই পারসন অ্যালকোহলিক কন্ডিশনে রয়েছে, এবং এটাকেই বলা হচ্ছে ব্রিথ অ্যানালাইজার, এবং এখানে পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ হচ্ছে। তো এই ছিল আজকে একটা যৌগ নিয়ে পড়লাম। আর একটা যৌগ আমাদের জানতে হবে, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সেটা নিয়ে আবার তাহলে পরের দিন আলোচনা হবে।